প্রতিদিন 40,000 স্কুল শিক্ষার্থী পাবে করোনা টিকা। 1 নভেম্বর থেকে ঢাকায় দেয়া শুরু। দুর্গম পার্বত্য এলাকাতেও চলছে কার্যক্রম। আগামী বছরই টিকার আওতায় আসবে সবাই। এখনো উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি শাহ আমানত। দুদিনে 17টি যানবাহনের মধ্যে পানির নিচ থেকে তোলা গেছে 11টি। তিস্তার পানি কমতেই তীব্র ভাঙনের কবলে লালমনিরহাট। পদ্মার ভাঙনে হুমকির মুখে রাজবাড়ির গোদার বাজার। একদিনই 100 মিটার এলাকা বিলীন। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 1 নভেম্বর থেকেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। এজন্য রাজধানীতে 12টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন 40,000 শিক্ষার্থী পাবে টিকা। সকালে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব। এদিকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসের 14 অক্টোবর প্রথমবারের মতো টিকার আওতায় আনা হয় স্কুল শিক্ষার্থীদের। মানিকগঞ্জে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 112 শিক্ষার্থীর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োনটেকের করোনা টিকা। গত 2 সপ্তাহের পর্যবেক্ষণে তাদের মধ্যে দেখা যায়নি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। এবার নভেম্বরের শুরুর দিন থেকেই কিশোর শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর 12টি কেন্দ্রে প্রাথমিক অবস্থায় প্রতিদিন টিকা পাবেন 40,000 শিক্ষার্থী। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে। 12 বছরের থেকে 17 বছরের ছেলে মেয়েদের তালিকা আমাদের শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। সুরক্ষা অ্যাপসে তারা নিবন্ধন করে দিয়েছে। এখন স্কুলে থেকে বাকিটা করবেন। ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে -90 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ কারণে ঢাকার বাইরে যেখানে শীতাতপ কেন্দ্র নেই সেখানেও কেন্দ্র করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, স্কুলের দেওয়া তালিকা অনুসারে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, এই 12টাতেই 1 তারিখ থেকে শুরু করো। এর বাইরে ওই যে সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার বা অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো এক্সপ্লোর করো। যদি সেগুলোতে এক্সপান্ড করা যায় করো, নাহলে শুরু করো আগে 12টা দিয়ে। সরকারের এমন সিদ্ধান্তে নিজেদের সুরক্ষার কথা ভেবে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারবো, সুস্থ থাকতে পারবো। টিকা দেওয়ার এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই। ছাত্রছাত্রীদের যে এই টিকাটা দেওয়া হবে, ভ্যাকসিনটা দেওয়া হবে, এর জন্য আমাদের বাচ্চারা খুবভাবে উপকৃত হবে। এখন পর্যন্ত ফাইজার বায়োনটেকের 70 লাখ ডোজের বেশি টিকা পেয়েছে বাংলাদেশ, যার পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে দেয়া হলো দ্বিতীয় ডোজ টিকা। গত 28 সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে একই কেন্দ্র থেকে দেয়া হয় দ্বিতীয় ডোজ। কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও কেবলমাত্র দ্বিতীয় ডোজের কর্মসূচি থাকায় তৈরি হয়নি বাড়তি কোনো চাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ক্যাম্পেইনে কেউ দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরে বিশেষ ব্যবস্থায় তারা টিকা নিতে পারবেন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন। 1 মাস আগে গত 28 সেপ্টেম্বরের মহাযজ্ঞে যারা নিয়েছিলেন প্রথম ডোজ টিকা, বৃহস্পতিবার তাদেরই একই ধাঁচের বিশেষ ক্যাম্পেইনের আওতায় দেওয়া হয় দ্বিতীয় ডোজ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন টিকা প্রত্যাশীরা। তবে বিশেষ ক্যাম্পেইনের অস্থায়ী এসব কেন্দ্র থেকে যারা প্রথম ডোজ নিয়েছেন কেবল তাদেরই দেওয়া হয় দ্বিতীয় ডোজ। তাই কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও তা তৈরি করেনি তেমন কোনো বাড়তি চাপ, যে কারণে টিকা কর্মী কিংবা টিকা প্রত্যাশী সবার মধ্যেই ছিল স্বস্তির ছাপ। আসলাম, উপরে উঠলাম, টিকা দিলাম। আমি খুব হ্যাপি, এদের সিস্টেম খুবই ভালো। ফার্স্ট ডোজ দিয়েছিলাম, তখন কোনো প্রবলেম হয় নাই। আজকেও সেম আসলাম, দিয়ে দিলাম। সেকেন্ড ডোজটাও সুন্দর দিতে পারছি, কোনো হ্যাসেল নেই। যেহেতু প্রথম ডোজ এখানে যারা পেয়েছে তারাই শুধুমাত্র এখান থেকে দ্বিতীয় ডোজ পাবে, যার কারণে
স্বাভাবিকভাবে চাপটা কম। তবে ভিন্ন কেন্দ্রে টিকা নেয়া কিংবা দ্বিতীয় ডোজের তারিখ পেরিয়ে গেছে এমন অনেকে এসেও ভিড় করেন অস্থায়ী কেন্দ্রে। কেউ এসেছিলেন প্রথম ডোজ নিতেও। তবে বৃহস্পতিবারের এসব অস্থায়ী কেন্দ্র কেবল বিশেষ ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত হওয়ায় ফিরে যেতে হয় তাদের। আমি তো এখানে আসছিলাম টিকা দেওয়ার জন্য, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্যই আসছিলাম। এখন ওনারা তো বললো কয় না, আপনি যেখানে দিচ্ছেন ওই জায়গায় দেওয়া লাগবে। 11/9/2021 আমি ডেটটা ফেল করছি, এর জন্য আসছি আর কি। ঢাকা মেডিকেল যোগাযোগ করতে বলছি। ক্যাম্পেইনে নির্ধারিত ব্যক্তিদেরকেও বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ। উনি আমাদের মূল কেন্দ্র থেকে টিকা পেয়ে যাবেন পরে, মানে হেলথ কমপ্লেক্স থেকে বা যে হসপিটালে ওনার টিকা নিকটবর্তী সেই সমস্ত জায়গা থেকে পেয়ে যাবেন, যে কোনো দিন গেলেই পাবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 ও 29 সেপ্টেম্বর সারা দেশে টিকা দেওয়া হয় প্রায় 81 লাখ মানুষকে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 78 লাখের বেশি মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে সমতলের পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতেও চলছে টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় মাত্র 3 ঘন্টায় রাঙামাটির জুরাছড়ির বগাখালী এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1,500 মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বগাখালী বিজিবি বিওপি হেলিপ্যাডে ভ্যাকসিন ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার পৌঁছানোর অনেক আগে থেকেই অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর হেলিকপ্টার অবতরণের পর শুরু হয় টিকাদান কার্যক্রম। স্কুল মাঠের এক প্রান্তে সেনা সদস্যরা টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন শুরু করে, আরেক পাশে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যায়। আর এভাবেই 3 ঘন্টারও কম সময়ে ভ্যাকসিন গ্রহণ করেছে 1,500-এর বেশি মানুষ। 1500 টিকা নিয়ে এসছে, এখানকার প্রত্যেকটা জনগণ যাতে টিকার আওতায় আসে সেটির লক্ষ্যে আমরা কাজ করছি। একে তো দুর্গম এলাকা, এর মাঝে দূরবর্তী হয় অনেকেই 12 থেকে 24 ঘন্টা পায়ে হেঁটে কেন্দ্রে এসেছেন ভ্যাকসিন নিতে। ভারতের মিজোরাম সীমান্তের মাত্র 8 কিলোমিটারের মধ্যে টিকা কেন্দ্র হওয়ায় কড়া নিরাপত্তার দায়িত্ব ছিলেন বিজিবি সদস্যরা। প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়া কষ্টসাধ্য ছিল। সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে টিকা দিতে এসেছি। প্রত্যন্ত এই এলাকায় টিকাদান কর্মীদের পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্থানীয়রা। সরকার এখানে মনে হয় জনগণের জন্য এবং যে সুযোগ সুবিধা করে দিচ্ছে, সরকারকে খুব আন্তরিক এবং নমস্কার। আমরা স্কুলে যে যাব, ভর্তি হবো, এটা আমাদের ভালোর জন্য। রাঙ্গামাটি সদর থেকে একদিনের পথ জুরাছড়ি, আবার পায়ে হেঁটে 4 দিন এই বগাখালী, আর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারতীয় সীমান্ত। দুর্গম এই অঞ্চলে শতভাগ করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। পার্শ্ববর্তী দুর্গম অঞ্চলগুলোকেও এর আওতায় আনতে চায় প্রশাসন। দুর্গম বগাখালী থেকে কমল দে, সময় সংবাদ। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসা হবে। আর কদিন বাদেই শীত নামবে বাংলার প্রকৃতিতে। আসন্ন এই ঋতুতে যাতে ছিন্নমূলের মানুষগুলোকেও উষ্ণতায় রাখা সম্ভব হয়, তাই কিছুটা আগেভাগেই প্রস্তুতি সরকার প্রধানের কার্যালয়ে ঘিরে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদান দেয়া হয়। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া নগদ 10 লাখ টাকা এবং 26,45,000 পিস কম্বল গ্রহণ করেন কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সংক্ষিপ্ত এই আয়োজনে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য বিএবি সহ সংশ্লিষ্ট সব দাতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাত উন্মুক্তকরণের সুবিধা ভোগ করছে বাংলাদেশ। বেসরকারি খাতে ব্যাংক, বিমা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি এবং সরকারের পাশাপাশি যেন বেসরকারি খাতও আরও শক্তিশালী হয়, দেশের মানুষের সেবা করতে পারে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজগুলি করেছি। করোনা পরিস্থিতি যাতে আবারও জটিল আকার ধারণ না করে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান শেখ হাসিনা। শীতকাল আসছে, পৃথিবীর সব দেশে আবার কিন্তু
করোনা ভাইরাস দেখা দিচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। সিজন চেঞ্জের সময় সর্দি কাশির একটু প্রাদুর্ভাব দেখা দেয়, তো এই সময়টায় যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু এই করোনা আমাদেরকে আর ধরতে পারবে না। টিকাদান কর্মসূচি যেটা চালাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা সকল মানুষকে টিকা দিতে সক্ষম হব। টিকা নেয়ার পরও সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলতে সব শ্রেণী পেশার মানুষকেই একযোগে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত কল্যাণ পার্টি হয়ে উঠেছে যুদ্ধাপরাধের দায়ে কোণঠাসা জামায়াতে ইসলামীর পুনর্বাসন কেন্দ্র। দলের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পদে সাবেক শিবির ও জামায়াত নেতাদের বসিয়ে দলের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের অজুহাত যোগ্য লোক খুঁজে না পেয়েই জামায়াত শিবিরকে দলে টানছেন। জোটের আরেক দল লেবার পার্টি বলছে জনস্বার্থে স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে সখ্য তাদের। একে নিবন্ধন হারানো জামায়াতের রাজনীতির মাঠে অবস্থান শক্ত করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি। সম্প্রতি দলটির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আওয়াল মামুন। আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজধানীর পল্টন থানা জামায়াতের সাবেক আমির আলী হোসেন ফরাজি। দলে যুগ্ম মহাসচিব হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্র শিবিরের সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব। শুধু তাই নয়, কল্যাণ পার্টির প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত থাকেন জামায়াতের সেক্রেটারি থেকে শুরু করে প্রথম সারির নেতারা। কল্যাণ পার্টি জাতীয় এই ধরনের পার্টির মধ্যে তাদের ব্যাপক অনুপ্রবেশ করছে, তাদের পার্টির অনুষ্ঠানে যাচ্ছে, তাদের যে বক্তব্য তারা সেই সব পার্টিকে দিয়ে বলিয়ে নিচ্ছে বা তারা পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সেই বক্তব্যগুলো দিচ্ছে। তবে দীর্ঘদিন ধরে যোগ্য নেতৃত্ব খুঁজে না পাওয়ায় সাবেক শিবির নেতাকেই দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলছেন 4টি শর্ত পূরণ করে সবাই আসতে পারেন কল্যাণ পার্টির রাজনীতিতে। সচ্চরিত্র, মামলা নাই, বাংলাদেশি প্রজন্ম যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করেন, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, এতটুকুই আমাদের বাইন্ডিংস। শুধু কল্যাণ পার্টি নয়, জোট শরিক নিবন্ধনহীন লেবার পার্টিকেও ব্যবহার করছে জামাত। দলটির নানা কর্মসূচির ব্যানারে জামায়াতের কোনো নেতার নাম না থাকলেও এসব প্রোগ্রামে উপস্থিত হন বিভিন্ন মামলার আসামি জামায়াত নেতারা। জামাতের পাশে বসছি, আজকে মুসলিম লীগের পাশে বসছি, আজকে বিএনপির পাশে বসছি। আমাদের একটা জায়গাতে একটা মৌলিক কয়েকটা কর্মসূচিতে আমাদের একত্র হওয়ার কারণেই আমরা এটা বসতেছি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি জামায়াতের বৈদেশিক অর্থায়ন বন্ধ না করলে ছোট ছোট রাজনৈতিক দলসহ নানা গোষ্ঠীকে ব্যবহার করে ফায়দা লুটবে জামায়াত। জামাতের শক্তিকে, জামাতের এই কৌশলটাকে কখনো খাটো করে দেখা চলবে না, উপেক্ষা করা চলবে না। কল্যাণ পার্টির দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ফন্দি রয়েছে জামায়াতের, এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। এই রাজনীতির নেশা নিষিদ্ধ করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদী গর্ভে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষের। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আকস্মিক বন্যার রেশ কাটতে না কাটতেই ভাঙনে দিশেহারা তিস্তা নদী পাড়ের বাসিন্দারা। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের 4টি এলাকা ভাঙনের কবলে। এরই মধ্যে তিস্তা নদীর বাম তীর রক্ষা বাঁধের 30 মিটার বিলীন হয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তড়িঘড়ি করে বাড়িঘর ভেঙে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে। যেভাবে বস্তা দেওয়ার কথা, বস্তা দিয়ে ইয়ে করতেছে, এতে বেশি একটা কাজ হচ্ছে না। বাচ্চা কোচাক নিয়ে আমরা আস্তায় পড়িয়ে আছি। এক সপ্তাহের মধ্যে 200-250 বাড়ি ভেঙে গেছে, আর 500-600 বাড়ি এখান থেকে এলাকা থেকে সরাই নিচ্ছে অন্য জায়গায়। যে সময় বস্তাটা এখানে আসছে ওই সময় যদি সঠিকভাবে এখানে যদি কাজ করতো তাহলে এই গ্রামটা এই 150-200 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাইতো না। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। টিউব ডাম্পিং এর মাধ্যমে এবং জিও ব্যাগ ফিলিং এর মাধ্যমে এটা প্রতিরোধ করার চেষ্টা করছে। বৃহস্পতিবার পর্যন্ত গত 3 দিনে খুনিয়াগাছ ইউনিয়নের 4টি গ্রামের 2 শতাধিক বসতবাড়ি এবং অন্তত 500 একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে।
সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে আবারও পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ির গোদার বাজার এলাকা। একদিনই প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। রাজবাড়ি থেকে করিম ইসাকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় রাজবাড়ির পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়, যা চলতি বছরের জুনে শেষ হয়। এরপরও থেমে নেই ভাঙন। 2 মাসে প্রায় 1,500 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে শহর রক্ষা বেড়িবাঁধটিও বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। সামান্য একটু জায়গা নিয়ে মানুষ আছে আশ্রয় নিয়ে খালি ভাঙতেছে, খালি ভাঙিয়ে যাচ্ছে, আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। যে কোনো একটা ব্যবস্থা করে দিলে পরে এই এলাকার লোকজন একটু শান্তিতে বুঝছেন থাকতে পারে। 1985 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নদীতে বিলীন হয়েছে 9,960 হেক্টর জমি। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত স্থায়ী কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এক্সিস্টিং কাজগুলো চলতেছে সেগুলো আমরা রিপেয়ারের কাজ করতেছি। এই মুহূর্তে ব্যাগ বস্তা ব্যবহার করতেছি, আর পানি নামার পরে আমরা সিসি ব্লক দ্বারা নতুন করে এই জায়গাটা পুনর্নির্মাণ করব। ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করবে বলে জানান জেলা প্রশাসক। বিশেষজ্ঞ দ্বারা একটা তদন্ত করে যেন উপযুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়, সেই জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি। 2 বছরে জেলায় ভাঙনের কবলে বসত ভিটা হারিয়েছে 860টি পরিবার। সময় সংবাদ, রাজবাড়ী। এখনো উদ্ধার করা যায়নি পাটুরিয়া 5 নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি শাহ আমানত। 17টি যানবাহনের মধ্যে 2 দিনে পানির নিচ থেকে তোলা হয়েছে 11টি, তবে এখনও পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে ক্ষতিপূরণের দাবিতে ঘাটে ভিড় করছেন ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের শ্রমিক ও মালিকরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে তলিয়ে যাওয়া শাহ আমানত ফেরিটিকে উদ্ধারে সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ হামজার। 2000 টনের ফেরিটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে 60 টনের উদ্ধারকারী জাহাজটির। এ অবস্থায় মুন্সিগঞ্জ থেকে আনা হচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে যানবাহন উদ্ধার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে ঘাটে ভিড় করছেন শ্রমিক, ব্যবসায়ী ও চালকরা। প্রায় 40 লক্ষ টাকার মাল আছে আমার গাড়িতে। এখন আজ সকাল থেকে এই গাড়িটা সারাদিন গেছে, রাত গেছে, এখন পর্যন্ত এর যে হামজা আছে যে কাজ করবে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি নাই উঠানো। অনেক পুরনো একটা ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। আমরা তো বিএডব্লিউটিসিকে ভাড়া দিয়ে আসা যাওয়া করি, যা ছিল সবই এখানে শেষ, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কর্তৃপক্ষের কাছে দাবি আমার এই ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের গাড়িগুলো 24 ঘন্টা যাবৎ পানির নিচে রয়েছে। আমাদের গাড়িগুলো অতি তাড়াতাড়ি পানি থেকে উদ্ধার করে দিতে হবে। ফেরিটি উদ্ধারে আরও সময় লাগবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। ট্রাকগুলোই ওঠানোর চেষ্টা করছি হামজা বিআইডব্লিউটির হামজা জাহাজের মাধ্যমে। সারাদিনে যতগুলো ট্রাক ওঠানো সম্ভব হয় সেই ট্রাকগুলো আমরা ওঠানোর চেষ্টা করছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের আমানত শাহ ফেরিটি বুধবার সকাল 9:30টার দিকে 17টি যানবাহন নিয়ে পাটুরিয়া 5 নং ঘাটে একপাশে কাত হয়ে ডুবে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। পদ্মা ও মেঘনার ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার। দক্ষিণের উপকূলীয় জেলার নদী ও সাগর থেকেও ইলিশের চালান আসছে এখানে, আর দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞার সুফল মিলছে বলে মত সংশ্লিষ্টদের। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। আবারও ইলিশের সরগরম চাঁদপুর শহরের বড় স্টেশনের পাইকারি বাজার। জমে উঠেছে ইলিশ বেচাকেনা। দূর দূরান্ত থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা বাজারে ভিড় করছেন ইলিশ কিনতে। আর বাজারে ইলিশের দাম অনেকটা নাগালের মধ্যেই রয়েছে। 1 কেজিতে 1200 গ্রামের দাম 1050 টাকা কেজি, আর 800 থেকে 900 গ্রামের দাম আপনার 700 টাকা হইতে 750 টাকা কেজি, আর 500-400 গ্রামের মাছ আপনার 450 থেকে 500 টাকা কেজি। মাওয়াঘাটে ইলিশ পাওয়া যায়, কিন্তু এটা অনেক জায়গা থেকে ইলিশ আসে, ইলিশটা আসলে চেনা যায় না। মাছ আলাই দিলে ভালোই পড়লো। যে আসো সময় মুখে 3 দিন বাইরে মুখে 2 লাখ টাকার মতো বেশি। এখানে মাছের দাম পাই ভালো, এই জন্য আমরা এই জায়গায় মাছ আনি বেচতে। তবে 22 দিনের নিষেধাজ্ঞার পর আরও বেশি ইলিশের আশা করছিলেন ব্যবসায়ীরা। আমাদের যে প্রত্যাশা ছিল ওই রকম মাছ হয় না, আর আমাদের যেই টাকা ইনভেস্ট বর্তমান মার্কেটে আসলে আমরা চরমভাবে হতাশ। বর্তমানে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 মন ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। অগ্নি দুর্ঘটনার সঙ্গে একদিকে যেমন জরুরি সেবাদাতাদের
খবর পাঠাবে তেমনি আগুন নেভাতে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে। মুজিব নির্বাণল ৭১ নামে এমনই একটি ফায়ার ফাইটার সিস্টেম তৈরি করেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক। প্রযুক্তিবিদরা বলছেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশি বিদেশি বাজার দখল করার সম্ভাবনা রয়েছে মুজিব নির্বাণলের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দুর্ঘটনা মুক্ত নিরাপদ একটি আগামীর জন্য কাজ করছেন প্রকৌশলী জাকারিয়া। পড়াশোনা আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ৮ বছরের গবেষণায় তিনি তৈরি করেছেন মুজিব নির্বাণল ৭১। অগ্নি দুর্ঘটনা ঘটলে ধোঁয়া ও আগুনের সঠিক উৎস জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিস সহ জরুরি সেবাদাতাদের খবর পাঠাবে সমন্বিত এই সিস্টেমটি। সেই সঙ্গে নিজে থেকে শুরু করবে আগুন নেভানোর কাজ। আমার যে গবেষণা সেটাতে আমি এই দুইটা জিনিসকে সলভ করতে সক্ষম হয়েছি। যেইখানে ফায়ার হবে সেই রুমের পাওয়ার বন্ধ করে দেয়া, এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে ফায়ারটা হচ্ছে, এটা কি শর্ট সার্কিট দিয়ে হয়েছে নাকি ন্যাচারাল থেকে হয়েছে, সেটা আপনি জানতে পারতেছেন। প্রযুক্তিবিদরা বলছেন সহজলভ্য উপাদানে তৈরি মুজিব নির্বাণল ৭১ অগ্নি নির্বাপনে বেশ কার্যকরী। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে সহজেই বাণিজ্যিকভাবে এটি উৎপাদন করা সম্ভব। যেটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একেবারেই ফাংশনাল, কার্যকরী। টার্গেটেড মার্কেট ধরে যদি এই পণ্যটাকে আরেকটু কাস্টমাইজ করা যায় তাহলে কিন্তু এটা একটা বড় ভবিষ্যৎ আছে। আমরা যদি স্বল্প মূল্যে তৈরি করতে পারি তাহলে এটা একটা রপ্তানির সুযোগ আছে। এরই মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রযুক্তি পণ্যের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে সরকার। বাণিজ্যিক উৎপাদনে যেতেও কাজ চলছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব। আমাদের ডিমান্ড আছে, জনগণের কাছে এই ধরনের ডিভাইসের ডিমান্ড আছে। সে যত ধরনের সাপোর্ট চাইবে তার এটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সঙ্গে থাকবো। কারণ আমরা অনেকগুলো উদ্যোগ দেখেছি একটা পরিণত পর্যায়ে যে সে কিন্তু ইন্ডাস্ট্রির সাপোর্ট পাচ্ছে না। তো এই জায়গায় কিছু কাজ করছি আমরা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া বড় কোনো প্রতিষ্ঠান যেন এমন সব উদ্ভাবনের বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ বাঁচা মরার লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। মূল পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা 2 হারে সেমির আশা অনেকটাই ফিকে হয়ে গেছে মাহমুদুল্লাহ বাহিনীর। ব্যাটারদের রান খরা ছিল আগে থেকেই। শেষে 2 ম্যাচে বোলাররাও দিতে পারেননি আস্থার প্রতিদান। ফিল্ডিংয়েও নেই প্রত্যাশিত পারফরমেন্স, তাই আত্মবিশ্বাস তলানিতে সাকিব মুশফিকদের। তবে দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশের স্বস্তির কারণ হতে পারে প্রতিপক্ষের ছন্দহীনতা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 55 রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে 8 উইকেটের বড় ব্যবধানে, তাই চাপের মুখে রয়েছে ক্যারিবিয়ানরাও। পরিসংখ্যান কিছুটা স্বস্তি দেবে টাইগারদের। 2007 সালে টি-20 আসরের মূল পর্বে একমাত্র জয়টা এসেছিল উইন্ডিজের বিপক্ষেই। আর এই ফরম্যাটে মুখোমুখি 11 ম্যাচে 5টা জয় আছে বাংলাদেশের। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। প্রতিদিন 40,000 স্কুল শিক্ষার্থী পাবে করোনা টিকা। 1 নভেম্বর থেকে ঢাকায় দেয়া শুরু। দুর্গম পার্বত্য এলাকাতেও চলছে কার্যক্রম। আগামী বছরই টিকার আওতায় আসবে সবাই। তিস্তার পানি কমতেই তীব্র ভাঙনের কবলে লালমনিরহাট। পদ্মার ভাঙনে হুমকির মুখে রাজবাড়ির গোদার বাজার। একদিনেই 100 মিটার এলাকা বিলীন। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।